গোমতীর দেখা পেয়েই বুঝতে পারলাম মন্দির নগরের মাটি ছুঁতে চলেছি। জাতীয় সড়ক থেকে গাড়ি বাঁদিক নিয়ে কিছু দূর এগোলো, আর তারপরেই অপলক চোখে সাক্ষী হলাম ইতিহাসের। এখান থেকেই আমাদের জার্নি শুরু। এটা হচ্ছে শিব মন্দির, অনেকে একে বলেন চতুর্দশ দেবতা মন্দির। আচ্ছা, পীঠমালা অনুযায়ী এখানেই ত্রিপুরেশ ভৈরব অবস্থান করেন। তা এটা কোন মহারাজা তৈরি করেছিলেন? এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাজ ধন্যমাণিক্য। আচ্ছা, এখানে তো আরো দুটো মন্দির আছে, হ্যাঁ। এগুলো কিসের? একটা হচ্ছে বিষ্ণু মন্দির, যা নির্মাণ করেছিলেন গোবিন্দমাণিক্যের পুত্র রামদেব ঠাকুর আনুমানিক 1673 খ্রিস্টাব্দে। আর আরেকটা হচ্ছে গোপীনাথ মন্দির, যা নির্মাণ করেছিলেন মহারাজ কল্যাণমাণিক্য 1650 খ্রিস্টাব্দে। চলো একটু দেখে আসি। শিববাড়ি থেকে বদরমোকাম যাবার পথে রাস্তার বাঁদিকে অবস্থিত গুণবতী মন্দিরগুচ্ছ। আমাদের জার্নির পরবর্তী ধাপে আমরা এখন দাঁড়িয়ে আছি গুণবতী মন্দিরের সামনে। বাহ, এই নামটা কিন্তু খুবই আকর্ষণীয়, তাই না? হ্যাঁ, আর জানো আমি না ইন্টারনেট ঘেটে জানতে পেরেছি মহারানী গুণবতী ছিলেন মহারাজা গোবিন্দমাণিক্যের স্ত্রী, তাই তো? বাহ, ব্রাভো! আমার টুরিস্টরা তো দেখছি বেশ ইন্টেলিজেন্ট আর কিউরিয়াস। এই মন্দিরের ইতিহাসটা অনেকটা এরকম। মহারাজা গোবিন্দমাণিক্যের স্ত্রী মহারানী গুণবতী 1668 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। প্রতিটি মন্দিরে জোড়াকক্ষ, সামনেরটি অপেক্ষাকৃত ছোট, ছাদের আকৃতি চৌচালা। পেছনের মূল কক্ষের ছাদ জোড়া চৌচালার ওপরে মুকুট আকৃতির বুরুজ। সেই মুকুট আর ছাদের কার্নিশের নিচে স্তরে স্তরে নকশা কাটা। মূল কক্ষের চার কোণায় প্রতিটিতে নকশা কাটা মিনার উঠেছে ছাদের নিচ পর্যন্ত। দেওয়ালেও নানান নকশা। প্রতিটি মন্দিরের প্রবেশ পথের খিলানে খাঁজ কাটা। নিভৃত বেলায় এখনও এই মন্দির প্রাঙ্গণ যেন ফিস ফিস করে বলতে থাকে পুরনো সেই দিনের কথা। আমরা এখন যে জায়গাটা এসেছি সেটা উদয়পুরের রাজনগর এলাকা। আর যেখানে এসেছি তার সাথে তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে পরিচিত। এই মন্দিরের নাম ভুবনেশ্বরী মন্দির। ও, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজস্বী উপন্যাস এবং বিসর্জন নাটকে ঠিক এই মন্দিরের কথাই উল্লেখ আছে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। রাজা গোবিন্দমাণিক্যের আমলে ওই সপ্তদশ শতাব্দীতে এই মন্দিরটির নির্মাণ করা হয়েছিল। ঠিক শুধু তাই নয়, স্থাপত্যের দিক থেকেও এই মন্দির বেশ আকর্ষণীয়। চল ভেতরে গিয়ে দেখা। শতাধিক বছর পুরনো এই মন্দির শুধু উদয়পুরবাসী নয়, গোটা রাজ্যের জনগণের কাছে অত্যন্ত আবেগজড়িত একটি জায়গা। স্থাপত্যের দিক থেকেও এই মন্দির বেশ আকর্ষণীয়। চারচালা ও স্তূপ বিশিষ্ট এই মন্দির প্রাচীন ভারতীয় মন্দির শৈলীর এক অপূর্ব নিদর্শন। মন্দিরের স্তম্ভগুলিতে ফুলের প্যাটার্নযুক্ত মোটিভগুলি হাইলাইট করা হয়েছে। ভুবনেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে পর্যটন শিল্পের এক বিকাশময় অধ্যায় রচিত হচ্ছে। প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ এই স্থানের অনিমেষ আনন্দ উপভোগ করতে আসেন। হিন্দু ধর্মের জন্য এটি একটি পবিত্র স্থান এবং লোকেরা শান্তি, স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ জীবনের জন্য এখানে প্রার্থনা করে থাকেন। মন্দিরের পাশে বিশাল এক পাকুড় গাছ ছায়া বিছিয়ে রেখেছে। পাশেই 3 তলা সমান উঁচু ওয়াচ টাওয়ারে উঠে
চারপাশের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা যায়। নিচে দেখা যায় পাহাড়ি ভূমিতে ঘন গাছপালার ফাঁকে গোমতী বইছে। পলাশ ফুলে সুশোভিত পথ ধরে কোনো পথিক কিংবা ভ্রমণ পিপাসু মন যখন এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়, তখনই সে যেন একটা টাইম ট্রাভেল করে পৌঁছে যায় অতীতের পাতায়। কল্পনার রঙে মনের ক্যানভাসে সে এঁকে ফেলে কোনো এক স্বর্ণালী সকালে এই পুণ্যতোয়া গোমতীর জলেই স্নান করেছিলেন মহারাজ গোবিন্দমাণিক্য। এই মন্দিরের সোপানে দাঁড়িয়েই হাসি জানতে চেয়েছিল এত রক্ত কেন, যার উত্তর আমরা আজও খুঁজে পাইনি। এই প্রেরণা, তুমি কি নিজের মধ্যেই আছো? সত্যি সঙ্গীত, মনে হচ্ছিল আমিও যেন ইতিহাসের পাতায় হারিয়ে যাচ্ছিলাম। চল এবার তাহলে পরের স্টেশনের জন্য পা বাড়ানো যাক। এবার কি সেই মহেন্দ্র খান সন্দীপ যেখানে যাবার মানত করেছিলে তুমি? গাইডের উপরে ভরসা রাখতে শেখো, ডোন্ট বি এ স্পয়েল স্পোর্ট। তাহলে চল যাই। চলো। তাহলে শোন, আজকে আমরা উদয়পুরে স্টে করছি, তোরাও জার্নি করে এসছিস, হোটেলে রেস্ট নে। রাতে উদয়পুর শহরটা এক্সপ্লোর করব, আর আগামীকাল সকালে স্নান করে মাতাবাড়ি দর্শন করব। ঠিক আছে, চল যাওয়া যাক। চল। ভুবনেশ্বরী মন্দির থেকে উদয়পুর শহরে ফেরার পথে এক নজরে দেখে নিলাম পুরান রাজবাড়ির হাল হকিকত। মন্দিরের ঠিক পাশেই রয়েছে পুরাতন রাজবাড়ি। রাজা নেই, রাজ্যপাট নেই, কিন্তু ফেলে আসা অতীতের এক সুমহান ঐতিহ্য আজও বহন করে চলেছে এই রাজবাড়ি। উত্তরে গোমতী নদী, পূর্ব ও পশ্চিমে খারাটিলা, দক্ষিণ থেকে ঢালু পাহাড় বেয়ে এখানে ওঠা যায় কেবল। এখানে দাঁড়িয়ে তাই চারিদিকে তাকালেই অনুমান করা যায় ভৌগোলিক অবস্থানগত কৌশলে কতটা গুরুত্বপূর্ণ এই টিলার অবস্থান, শত্রুর পক্ষে কতটা কঠিন এই প্রাসাদ দুর্গ আক্রমণ। গোবিন্দমাণিক্যের রণকৌশলগত দূরদর্শিতার প্রমাণত এই প্রাসাদের অবস্থানই। আচ্ছা, এই দিঘিটা কিন্তু বেশ সুন্দর আলোকসজ্জায় সাজিয়েছে না? হ্যাঁ, আবার পেছনে রবীন্দ্রসঙ্গীত আবহটাকে একটু অন্যরকমই বানিয়ে দিল। জানিস এই শহর কথা বলতে পারে, আর তা শুনতে পাবি যখন কোনো পরন্ত বিকেল কিংবা সন্ধ্যাবেলা কোনো লেকের পাশে এসে বসবি। এখন আমরা যে লেকটার পাশে রয়েছি তার নাম জগন্নাথ দিঘি, বেশ পুরনো। তবে এটা ছাড়াও আরও দিঘি রয়েছে, যেমন অমর সাগর, কল্যাণ সাগর, ধনী সাগর, মহাদেব দিঘি ইত্যাদি। আমার মনে হয় আগেরকার সময়ে এখানে এত এত যে মন্দির রয়েছে সেখানে পুজোর জন্য ব্যবহৃত জল এই দিঘিগুলো থেকে নেওয়া হতো, তাই না? অ্যাবসলিউটলি রাইট। অ্যাটমসফিয়ারটা কিন্তু একদম পোয়েটিক বলে মনে হচ্ছে। এরকম শতাধিক বছর পুরনো এই লেকের ধারে বসাও কিন্তু একটা গর্বের বিষয়। এ যেন ইতিহাসকে নিজের চোখের সামনে থেকে দেখা। হ্যাঁ, এখন মনে হয়েছে একসময় এই অঞ্চলটার নাম ছিল রাঙামাটি। ঠিক। যেখানে প্রত্যেক দিন এত এত জল দূষণ বাড়ছে সেখানে দিঘিগুলো দেখ কি পরিষ্কার, কি পরিচ্ছন্ন। আসলে এই অঞ্চলের লোকেদের রুচি ও বোধের তারিফ না করে আর আমি পারলাম না। জনবিস্ফোরণের সময়ে এত বড় বড় দিঘি আর দেখাই তো যায় না। ঠিক, চল হাঁটতে হাঁটতে শহরটাকে আরেকটু কাছ চল। থেকে দেখি। চল। আর 5টা শহর থেকে একদম ভিন্ন এই শহর। আদিম সরলতা আর আধুনিক ব্যস্ততার এক আকর্ষক মেলবন্ধন চোখে পড়ে এখানে। সারাদিনের কর্মব্যস্ততাকে একপাশে রেখে মানুষজন ভিড় জমান রাস্তার দুপাশে গড়ে ওঠা বিভিন্ন ধরনের খাবারের দোকানে। চপ, সিঙ্গারা থেকে আরম্ভ করে রংবাহারি তেলে ভাজার আয়োজন নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা। খেতে খেতে কোথাও হয়তো মনের এক কোণে উঁকি দিতে থাকে মন্দির নগরীর নানান কথা উপকথা। এই কথাদের সমষ্টি হলো ইতিহাস, বর্তমান ও আগামী। উদয়পুর যদি একটা শরীর হয়, তবে এখানকার মন্দিরগুলো হলো এর শিরা উপশিরা। আড্ডা, খাবার আর কথায় ভর করে ক্রমশ নেমে আসবে রাত, এবং এই শহর ধীর লয়ে প্রস্তুতি নেবে মন্দিরের ঘণ্টাধ্বনিতে সূচিত আগামীকালের। আশা করি তোদের আর বলে দিতে হবে না যে তোরা কোথায় এসেছিস। এবার তোদের মতো করে ঘুরে দেখ আর পুজো দে, আর আমিও আমার মতো করে মা ত্রিপুরেশ্বরীর কাছে আমার মনের কথা বলি। চল, তোদের পুজো শেষ হলে কল করিস। ঠিক আছে, চল।
1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য ত্রিপুরা সুন্দরী মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে তিনি বিষ্ণুর উদ্দেশ্যে মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরে স্বপ্নাদৃষ্ট হয়ে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে কোষ্টি পাথরে নির্মিত ত্রিপুরা সুন্দরী বিগ্রহ এনে এই মন্দিরে স্থাপন করেন। উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরকে ধরা হয় 51 পীঠের এক পীঠ। পুরাণের কাহিনী অনুসারে সতীর অঙ্গ যেখানে যেখানে পড়েছিল সেই জায়গায় পীঠস্থানে পরিণত হয়েছে, তাই এটিও একটি শক্তিপীঠ। ত্রিপুরা সুন্দরী বিগ্রহ উৎকৃষ্ট কোষ্টি পাথরে নির্মিত। বিগ্রহের উচ্চতা 1 মিটার 57 সেন্টিমিটার, প্রস্থ 64 সেন্টিমিটার। দেবী মূর্তি একটি পাথরের বেদিতে স্থাপিত। সবাসনে শায়িত মহাদেবের বুকের উপর পা দুটি স্থাপন করে দেবী দণ্ডায়মান। দেবীর মাথায় আছে মুকুট ও জটারাশি। ত্রিপুরা সুন্দরী মন্দিরটি ত্রিপুরার নিজস্ব স্থাপত্য রীতিতে নির্মিত। মূল দ্বার পশ্চিমমুখী, উত্তর দিকেও একটি দরজা আছে। মন্দিরের বাইরের পরিমাপ 24 ফুট পূরণ 24 ফুট, ভেতরের পরিমাপ 16 ফুট পূরণ 16 ফুট। দেয়াল 8 ফুট পুরু। মন্দিরের উচ্চতা 75 ফুট। চার কোণায় আছে 4টি প্রধান স্তম্ভ। ওপরের গম্বুজ বৌদ্ধ রীতির অনুকরণে নির্মিত। এর ওপরে সপ্তকলসি, তার উপরে পিতলের ধ্বজদণ্ড। এই মন্দিরের গঠনশৈলীতে বিভিন্ন প্রদেশ ও ধর্মের মন্দিরের গঠন রীতির সংমিশ্রণ রয়েছে। এটাই ত্রিপুরার নিজস্ব গঠন রীতি। মন্দিরের পূর্ব দিকে 6.4 একর জমি জুড়ে কল্যাণ সাগর অবস্থিত। সাগরের জলে বিভিন্ন জলজ প্রাণী, মাছ এবং কচ্ছপ রয়েছে। পুণ্যার্থীরা পুণ্যার্জন করার জন্য এখানে এসে এই সমস্ত জলজ প্রাণীদেরকে বিস্কুট মুড়ি খাওয়ান। প্রতি বছর দীপাবলি উপলক্ষে ত্রিপুরা সুন্দরী মন্দিরে এক সুবিশাল মেলার আয়োজন করা হয়। যে স্থানটিতে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির অবস্থিত তাকে বলা হয় কুর্মপীঠ। আর আধুনিক যুগের কথা মাথায় রেখে এবং ক্রমবর্ধমান দর্শনার্থীদের ভিড় সামলাতে নতুন রূপে সেজে উঠছে মাতাবাড়ি প্রাঙ্গণ। প্রতিদিন হাজারো ভক্ত তাদের মিনতি নিয়ে মায়ের কাছে আসে। জনশ্রুতি এই যে মা কাউকে নিরাশ করেন না। প্যারা প্রসাদ এখানকার সব থেকে বিখ্যাত জিনিস, আর সেজন্য মন্দির চত্বরে রয়েছে শতাধিক প্রসাদ ভাণ্ডার। সন্তানের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন মাতা ত্রিপুরেশ্বরী। পুজো দিয়ে ভালোই লাগলো না বলো? কিন্তু রাহুলকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। একবার কি ফোন করবে ওকে? একটা ফোন করে দেখি। এই তো। কিরে, পুজো দিয়েছিস তোরা? হ্যাঁ রে, হ্যাঁ, দিলাম। পুজো দিলাম। আর পুজো দিয়ে মনটা কেমন যেন একটা দৈবিক আনন্দে ভরে গেছে। থ্যাংক ইউ রাহুল। ওয়েলকাম। আচ্ছা এনে প্রসাদ খা। এই নাও, তুমিও নাও। সত্যি রে রাহুল, আজ তোর চোখে এক নতুন অভিজ্ঞতা হলো। তোকে না পেলে মনে হয় এই মন্দির নগরীর মাহাত্ম্য জানাই হতো না। আরে আমি কিছুই না, সব মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ। আমি তো নিমিত্ত মাত্র। চল এবার পরের জার্নির জন্য প্রিপেয়ার্ড হই।